জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে একজন এখন সার্বিক সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নির্বাচন বিএনপি চায় না। রোববার দুপুরে সংসদ ভবনের এলডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এদিকে প্রস্তাবনা জমা দিয়ে এনসিপি জানিয়েছে তারা চায় গণপরিষদে সংবিধান পরিবর্তন। প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রশাসনে সংস্কারে ২৬টি প্রস্তাবের মধ্যে অর্ধেক প্রস্তাবে একমত বিএনপি। দুদক সংস্কারে ২০টি প্রস্তাবে বিচার বিভাগের মধ্যে সবগুলো প্রস্তাবের সাথে একমত বিএনপি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থান এক কাতারে আনার সংবিধান সংশোধনের প্রস্তাব মানে না বিএনপি। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার জানান, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে একমত, ২৯টিতে আংশিক একমত ও ২২টিতে একমত না তারা। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন চায় এনসিপি। বলতে পারেন যে উদ্বেগ জানিয়েছি যে 5টা কমিশন আলাদা আলাদাভাবে তাদের প্রস্তাবগুলো সবাইকে দিয়েছে। সেখানে অনেকগুলো বিষয় ছিল। এখন সেখান থেকে কনসাইজ করেই কিন্তু 166টা স্প্রেডশিটে এসেছে। সেখান থেকে আরও কনসাইজ করে জুলাই চার্টার আসবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই যে এত কনসাইজ করার পরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাদ পড়ে যাচ্ছে, সেগুলো আমরা কেন বাদ দিচ্ছি? শুধুমাত্র ঐক্যমত্য হচ্ছে না। এখন ঐক্যমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে? সংবিধানের প্রথমেই স্প্রেডশিটে যেটা থাকা উচিত ছিল যে প্রস্তাবনা, সেই বিষয়টা ওনারা স্প্রেডশিটে উল্লেখ করে নাই, যেটা ১ নম্বরে থাকা উচিত ছিল। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে সে নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সকল ইস্যু নিয়ে কথা বলা উচিত। আওয়ামী লীগ পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে মেরামত করতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চায়। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, এই দেশের মানুষের জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সংস্কারের যেই বিষয়গুলো নিয়ে মিডিয়া গরম, সেই বিষয়গুলোর কোনো রকম পরিবর্তন হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হয়তো রাজনৈতিক দলগুলো উপকৃত হবে, রাজনীতিবিদরা উপকৃত হবেন হয়তো, বা পরিবর্তন হতে পারে রাজনীতির কিছু কিছু। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় যে পুঁজি জনগণ, তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি কথা বলা উচিত না? তাদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত, কারণ এটি হচ্ছে আমাদের রাজনীতি। গেল ১১ মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আবদুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুকের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। এতে করে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় আস্থার সংকটে পড়তে পারে বলে শঙ্কার কথা তুলে ধরেন এনসিপির এই নেতা। রোববার দুপুরে নিজের ভেরিফাইড
ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে 11 মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সার্জিস আলম। জানান, ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। সার্জিস বলেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুক লিখেছে, তা সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। তিনি বলেন, তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের মাঝে বোঝাপড়ার কোনো ঘাটতি নেই জানিয়ে কোনো ভুল হয়ে থাকলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পাটোয়ারি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের নেতাদের যারা আশ্রয় দিয়েছিলেন তাদের বিষয়ে পরিষ্কার বক্তব্য না আসা পর্যন্ত কাউকে বিশ্বাস করা যাবে না। সেনাবাহিনীর সাথে হাসনাত ও সার্জিস বৈঠক করে দলকে অবহিত করেন, তবে বৈঠক নিয়ে সবাই অবগত ছিলেন না বলেও দাবি করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ডিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। এদিকে যারা স্থানীয় সরকার নির্বাচন চায় না, তারা সামাজিকভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে লড়াইয়ের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। যাত্রাবাড়িতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। অনুষ্ঠানে অংশ নেয় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় বক্তারা বলেন, কোনো ধরনের আওয়ামী লীগকে মেনে নেওয়া হবে না। বিচারের আগ পর্যন্ত নৌকা মার্কা নির্বাচনে অংশ নিতে পারবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতাকে দাঁড় করানো যাবে না বলেও জানান নাগরিক পার্টির নেতারা। ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না, অযাচিত হস্তক্ষেপ করবেন না। আর রাজনীতিবিদদেরকেও আমরা সতর্ক করে বলতে চাই, এবারের লড়াইটা হবে জনগণের লড়াই। এবং সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, তৃণমূলের মধ্য দিয়ে আগে আওয়ামী লীগের বিচার হোক, তৃণমূলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিদায় করুন। যারা এই তৃণমূল ইলেকশন চায় না, তারা ইনিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে সামাজিকভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চায়। জাতির আকাঙ্ক্ষা পূরণে অবদান রাখায় জুলাই বিপ্লবের আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আহতদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। ঢাকা সেনানিবাসের সেনা লঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি কথা বলেন। শহীদ আবু সাইদের পিতা সহ জুলাই অভ্যুত্থানে আহতরা ইফতারে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে তৎপর থাকবে সেনাবাহিনী। এছাড়াও তাদের পুনর্বাসনে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। জুলাই অভ্যুত্থানে আহতদের জাতির কৃতি সন্তান বলেও আখ্যা দেন সেনাপ্রধান। ইফতার ও নৈশভোজে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটাই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত 75 জন। সেই ঘটনার মধ্যে চাঞ্চল্যকর ছিল 6 মরদেহ পোড়ানোর ঘটনা। আশুলিয়ায় যে লাশ পোড়ানো, আশুলিয়াতে যে 6টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস।
সেটার তদন্ত সমাপ্ত হয়েছে, সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। আরও 3টা মামলার তদন্ত রিপোর্ট এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ ঈদের পরপরই পেয়ে যাব আমরা আশা করছি, যেটার চূড়ান্ত দফার কাজ চলছে। বাংলা নববর্ষ উদযাপনে এবার সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে আজ। সচিবালয়ে জাতীয়ভাবে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। সব ভেদাভেদ ভুলে এবার পহেলা বৈশাখের সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশা করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়। তবে বৈশাখ উদযাপনে এবার সময়সীমার কোনো বাধা থাকছে না। আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও অনুষ্ঠান করা যাবে। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন জুনের মধ্যে নিষ্পত্তিতে কাজ করছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থার মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চালায় NID সংশোধনের কাজে কিছুটা সময় লাগছে, তবে সিস্টেম আধুনিকায়নের ফলে দ্রুত সময়ের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী তিনি। চলমান ক্রাশ প্রোগ্রামের মেয়াদ আপাতত বাড়ানোর সিদ্ধান্ত নেই কমিশনের। এই সময় NID সংক্রান্ত কাজে অসৎ উপায়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। আগের 1 লক্ষ তো রয়েই গেছে, আরও 3 লক্ষ আবেদন চলে এসছে, তাহলে এর সমাধান কি? তখন আমরা পর্যালোচনা করে দেখি যে যেহেতু আমাদের মাঠে এখন ভোটার নিবন্ধনের কাজ চলছে, আপনার 54 লক্ষের মতো ভোটার আমরা ইতিমধ্যেই আবেদন পেয়েছি। সব কিছু মিলে আমাদের অফিসাররা তো ওই কাজে বেশ ব্যস্ত। এই জন্য সিদ্ধান্ত হয়েছিল যে তাহলে মে মাসের এই 5 তারিখ আর জুন এর মধ্যে যেন এই আবেদন সব শেষ করা হয়। অর্থনীতির জন্য বিষ পোড়ার মতো এমন অনেক প্রকল্প অনুমোদন দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। পায়রা সমুদ্র বন্দর প্রকল্প সেগুলোর একটি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে NSC সম্মেলন কক্ষে একটুনেক সভা শেষে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারি কেনাকাটার সুবাদে এতদিন একটি মাফিয়া গোষ্ঠী সুযোগ সুবিধা নিয়েছে। আগামীতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে শতভাগ টেন্ডার অনলাইন হবে, যা ইতোমধ্যে ক্রয় আইনের সংশোধনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা বাস্তবায়ন পর্যায়েও আবার যদি আমাদের চোখে পড়ে তাহলে আমরা আবার টেকনিক্যাল পাস করার প্রকল্প প্রয়োজনে আমাদের চোখে পড়লে আমরা মন্ত্রণালয় এবং প্ল্যানিং কমিশন মিলে সংশোধন করছি। কিছু অনিয়ম যদি ডিপিপি থাকে। 7 এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেবেন 5 শতাধিক বিদেশি বিনিয়োগকারী। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের নারায়ণগঞ্জের 2500-এ অবস্থিত জাপানিজ ইকোনমিক জোন পরিদর্শন করানো হবে। বিনিয়োগ বৃদ্ধি সহ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক জোরদারে এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। দীর্ঘমেয়াদে বিনিয়োগ পরিস্থিতি বিষয়ে আশ্বস্ত করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সামিটে অংশ নেবে বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। কর্মসংস্থান বেশ সৃষ্টি করবে এমন বিনিয়োগকে বেশি উৎসাহিত করা হবে জানিয়ে সামিটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে স্টারলিংকের মাধ্যমে প্রথমবার সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান বিডার চেয়ারম্যান। গতকাল পর্যন্ত আমরা প্রায় 50টা দেশ থেকে 550-র উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি। এছাড়াও বাংলাদেশে প্রায় 2000-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব, যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন। বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের, যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের CEO বা প্রেসিডেন্ট পদে আছেন।
আন্তর্জাতিক কলের মাধ্যমে 868 কোটি টাকা পাচারের মামলায় 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক জানান, আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও অ্যাপল গ্লোবাল টেলিকমিউনিকেশনস 463 কোটি টাকা অর্থ পাচার করেছে। অন্যদিকে একই পন্থায় ভিশন টেল লিমিটেডের 404 কোটি 90 লাখ টাকা অর্থ পাচার করেছে। অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড এবং ভিশন টেল লিমিটেড যেই বৈদেশিক কলগুলো বাংলাদেশে আসে, সেই বৈদেশিক কল বাবদ যেই রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে, এই কলের বিপরীতে যে অর্থ আমাদের পাওয়ার কথা সে অর্থ দেশে না এনে, এবং এটা কিন্তু মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী এই অর্থ বাংলাদেশে ফেরত আনার কথা, কিন্তু সেই রেমিটেন্স বাংলাদেশে এখন পর্যন্ত আনা হয়নি। গত সরকারের আমলে যে সকল ভারতীয় মিডিয়া আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারাই এখন বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এমন মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এবং অক্সফাম ও ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের যৌথ আয়োজনে এই সেমিনারে তিনি বলেন, ভিউ বাড়ানো এবং ভাইরাল হওয়ার প্রবণতা থেকেই বিভিন্ন মিডিয়া হাউস এই কাজ করছে। গুজব সংবলিত সংবাদ প্রচার এড়াতে প্রতিষ্ঠানের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, মিথ্যা তথ্যের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। নিউজ সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু দুঃখ প্রকাশ করা হচ্ছে না, তার কোনো দায়িত্ব স্বীকার করা হচ্ছে না, ক্ষতিগ্রস্তের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে না, ক্ষতিগ্রস্ত কি প্রতিকার পাবেন তার প্রতিকারের একটা বিষয় থাকবে না, সে বিষয়ে নিষ্পত্তি হচ্ছে না। এগুলো খুব দুর্ভাগ্যজনক। যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, কেন এত 15টা বছর আমরা এত রকমের এত রকমের তথ্য যেগুলো আমরা বিশ্বাস করেছিলাম এখন জানছি সেগুলো ভুল, আবার এখন কেন এত রকমের অপপ্রচার হচ্ছে? যদি উদ্দেশ্যটা দেখেন, উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক। সমাজের বিত্তবানরা ঠিক মতো জাকাত দিলে দেশের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন হতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রোববার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সভাকক্ষে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাকাত বোর্ডের সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারের উপদেষ্টা বলেন, দেশের জাকাতের প্রচারণা বেশি হয়, এবারের জাকাত ফান্ড থেকে দুস্থদের 11 কোটি টাকা দেওয়া হবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সবচেয়ে বেশি জাকাত আদায় হয় চট্টগ্রাম থেকে। আগের সরকারের বেআইনি ও অগ্রহণযোগ্য প্রকল্প চলমান থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার 53 বছর পরেও মাঠ পার্ক রক্ষা করতেও আন্দোলন করতে হয়, এটি লজ্জাজনক। পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধার ধ্বংস করে এফডিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ফ্লাইওভার বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির 100তম দিনে এই বিশেষ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, শহরের মানুষের কথা না ভেবে গুটি কয়েক সুবিধাভোগীদের কথা ভেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অযৌক্তিক প্রকল্প হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকার, যার বিরুদ্ধে বর্তমান সরকারও কোনো ব্যবস্থা নেয়নি। অতি ব্যয়বহুল ও বিদেশি ঋণ নির্ভর প্রকল্প নেয়ার প্রবণতা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে 9 দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। বৈষম্যবাদী উন্নয়ন প্রকল্প, বৈষম্যবাদী রাজনীতি, এখন বলা হচ্ছে আমরা বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশার মধ্যে আমরা আছি, আর চলবে সমস্ত কিছু বৈষম্যবাদী উন্নয়ন প্রকল্প। এটা তো হতে পারে না। বৈষম্যহীন যদি হয়, পুরো উন্নয়ন প্রকল্প, পুরো দর্শনটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আপনারা অস্থায়ী সরকার অন্তত ভিত্তিটা তৈরি করতে হবে, একটা নমুনা স্থাপন করতে হবে যে হ্যাঁ, আমরা বৈষম্যহীন বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য উন্নয়নের ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে, জনগণের অধিকারের ক্ষেত্রে আমরা একটা পরিবর্তনের সূচনা করতে চাই। সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শতাধিক
অবৈধ স্থাপনা। এ সময় সেনাবাহিনী, পুলিশ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা দিবস ও ঈদ সামনে রেখে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি সহ 5 দফা দাবিতে সারা দেশে মানববন্ধন করেছে প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা। রোববার সকালে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ। এ সময় 32 বছর ধরে চলমান প্রকল্প বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি সহ 5 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। একই দাবিতে নওগাঁ, ঝালকাঠি, রাঙ্গামাটি, নাটোর ও হবিগঞ্জ সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসকের কাছে ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় ঈদের আগে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 1992 সাল থেকে 8ম পর্যায়ে পাশ হওয়ার আউটসোর্সিংয়ের মাধ্যমে পাশ হওয়ার একটা পায়তারা চলছে। এখানে 80,000 কর্মকর্তা কর্মচারী আজকে এই কাজে নিযুক্ত। তাদেরকে আজকে বিভিন্ন দিক থেকে মাহরুম করে তাদেরকে আজকে দাসপ্রথায় পরিণত করতে চলতেছে। তাদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং ঈদের আগে তাদের বেতন বকেয়া বেতন ভাতা বোনাস পরিশোধ করতে হবে। সমস্ত জনগণ এই মুসলমান ইমামদের সাথেই আছে, সুতরাং আপনাদের সাথ থেকে এই ইমামদেরকে যদি বিচ্ছিন্ন করেন আপনারা মস্ত বড় ভুল করবেন, এতে কোনো সন্দেহ নাই। গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামাত ইসলামী চট্টগ্রাম মহিলা বিভাগ। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে মহিলা জামাতের কর্মী সদস্যদের পাশাপাশি শিশুরা অংশ নেয়। এ সময় গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ও বিশ্ব মুসলিম উম্মাহকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে তাদের সকল পণ্য বয়কটের দাবি জানান তারা। পাশাপাশি মানববন্ধনে শিশু আছিয়া সহ সারা দেশে নারী ও শিশুদের উপর সকল পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানান তারা। কুষ্টিয়ার মিরপুরে লুৎফর রহমান নামে একজনকে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে। রোববার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুমিয়া খানম এই রায় দেন। এ সময় প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রমে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। আদালতের সূত্রে জানা যায় 2017 সালের 11 জানুয়ারি পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয় লুৎফর রহমানকে। পরে নিহতের ভাই এই ঘটনায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানির শেষে এ রায় দেয় আদালত। গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে এক পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে কাশিমপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় শ্বশুরের দেয়া বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন নাজমুল নামের ওই ব্যক্তি। সকালে তারা ঘুম থেকে না ওঠায় শ্বশুর ঘরের পেছন থেকে দিয়ে জানালা টেনে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে স্ত্রী ও 4 বছরের সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 3 জনের মরদেহ পাঠানো হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত 15.5 বছর দেশে কোনো সরকার ছিল না। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে দেশবাসীর ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। রোববার সিলেটের গোপালগঞ্জ উপজেলার বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ করেছিল, এমনকি গুম ও খুনের মতো ঘটনা ঘটায়। তাই আওয়ামী লীগে আর দেশের রাজনীতি করার অধিকার নেই। বিগত সরকার ছিল ফ্যাসিস্ট খুনি, অতএব ফ্যাসিস্ট খুনি ওই দল বাংলাদেশে
রাজনীতি করতে পারবে না, ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দীর্ঘ 15 বছর যারা এই দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাদের অন্তত আগামী 15 বছর বাংলাদেশে ভোটারদের দাঁড়ানোর কোনো ক্ষমতা বা অধিকার থাকার কথা না। সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পুরো অডিটোরিয়ামে ইফতারে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিএনপি নেতারা। ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ। এ সময় নেতাকর্মীরা বলেন, 1991 সাল থেকে বিএনপি ও জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল, যা এখনও অটুট রয়েছে বলে জানান নেতাকর্মীরা। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে জামাত ও বিএনপি এক হয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন তারা। গেল কয়েকদিনের ছাত্র নেতাদের বক্তব্য জাতিকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর। রোববার বিকেলে চাঁদপুরের আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবস্থান নেয়াদের দায়িত্বশীলতার সাথে কথা বলার আহ্বান জানান তিনি। আমাদের ছাত্র নেতারা একজন কথা বলছে, আরেকজন বলছে যে এইভাবে হয় নাই, আরেকজনে বলছে যে না তাদের দুইজনের একজনের মিথ্যা কথা বলেছে। তো আমাদের যারা দায়িত্বশীল জায়গা আছে ছাত্র নেতৃবৃন্দকে, তাদেরকে অনুরোধ করব, একটু দায়িত্বের সাথে কথা বলুন। এমন কথা বলবেন না যেটা একটা সংকট উস্কে দেবে, ষড়যন্ত্রকারীদের ফায়দা লোটার রাস্তা তৈরি করে দেবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে আগ্রাসনের ফিলিস্তিনি নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। হামাসের শীর্ষ নেতা সালাহ আল বারদাউইল ও তার স্ত্রী সহ গেল একদিনে প্রাণ হারিয়েছে অন্তত 41 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর পর থেকে 50,021 জন ফিলিস্তিনের প্রাণ গেছে। এখনও নিখোঁজ কয়েক হাজার বাসিন্দা। প্রথম দফায় অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে যুদ্ধ ছাড়িয়েছে লেবানন ও ইয়েমেনে। ইসরায়েলের পাশাপাশি এসব দেশে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে তাঁবুতে সস্ত্রীক নামাজ আদায়ের সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান হামাস নেতা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে 13 ফিলিস্তিনিকে। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার আগেই ইউক্রেনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতে কিয়েভের একটি আবাসিক ভবনে এই হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে নিহত হয়েছে 3 জন ও আহত হয়েছে প্রায় 12 জন। এদিকে রাশিয়ার পাঠানো বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কয়েকদিনে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন। সোমবার এই ইস্যুতে সৌদি আরবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি নিয়ন্ত্রিত হেদইদা বিমানবন্দর লক্ষ্য করে পরপর 3টি বিমান চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী থেকে। 2টি ভিডিও পোস্ট করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এছাড়া হুতি নিয়ন্ত্রিত নিউজ এজেন্সি সাবার তথ্য বলছে, বিমানবন্দরে হামলার পর হোদেইদা প্রদেশের আস সালিফ বন্দরেও হামলা করেছে মার্কিন সেনারা। সেন্টকমের পোস্টে আরও দাবি করা হয়, লোহিত সাগর উপকূলের ওই বিমানবন্দরটি আবারও যে কোনো সময় হামলা হতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ার প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধ বিমান। এর আগে শুক্রবার ইসরায়েলে কয়েক দফায় মিসাইল হামলা করে ইয়েমেনি হুতিরা। হুঁশিয়ারি দেওয়া হয়, গাজা ইসরায়েলি নৃশংসতা বন্ধ না হলে ফিলিস্তিনিদের হয়ে প্রতিশোধ নেবে হুতি বিদ্রোহীরা। দীর্ঘ 5 সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন পোপ ফ্রান্সিস। হাসপাতালের বারান্দা থেকে ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। অসুস্থ হওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন পোপ ফ্রান্সিস। হাসপাতাল থেকে 88 বছর বয়সী পোপ ছাড়া পেলেও ভ্যাটিকানে কমপক্ষে তাকে 2 মাস বিশ্রামে থাকতে হবে। তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তার অবস্থা স্থিতিশীল রয়েছে এবং নিউমোনিয়ার লক্ষণও নেই। রোমের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গাড়ি বহরে করে তার বাসভবন ভ্যাটিকান সিটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে আপাতত তিনি খুব একটা কথা বলতে পারবেন না। চিকিৎসকদের আশা, শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে খুব শিগগিরই কাজে ফিরতে পারবেন পোপ ফ্রান্সিস। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে বলেও নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 12 বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন পোপ ফ্রান্সিস।
এবার খেলার প্রসঙ্গ। এএফসি এশিয়ান কাপ 2027 বাছাইয়ের ভারত ম্যাচকে সামনে রেখে শিলংয়ে তৃতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। জওহরলাল নেহরু স্টেডিয়াম গ্রাউন্ডে 2 রোববার বিকেলে 4:30টা থেকে শুরু হয় অনুশীলন। রোববার সকাল থেকে বৃষ্টির কবলে শিলং বৃষ্টি মাথায় নিয়েই মাঠে উপস্থিত হন ফুটবলাররা। ভারতের মাটিতে খেলতে আসা বাংলাদেশ ফুটবল দল শুরু থেকেই বঞ্চিত হচ্ছে সুযোগ সুবিধা থেকে। এমনকি এখনও সুযোগ হয়নি ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার। খেলা ঘাসের মাঠে হলেও হামজা দুপুরে টানা 2 দিন অনুশীলন করেছে টার্ফে। খড়ের মাঠ বলে সকল সুবিধা পাচ্ছে ভারত, আর বাংলাদেশে করা হচ্ছে অবজ্ঞা। শিলংয়ে তৃতীয় দিনের অনুশীলনে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমির খান। আজকেও কিন্তু ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে, আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা, তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে 3 জন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি। এদিকে শিলংয়ে অনুশীলনের মাঠ নিয়ে জটিলতার বিষয়টি স্বাভাবিক মনে করছে বাফুফে। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ফাহাদ করিম জানালেন, প্রতিবন্ধকতার বিষয়টি জেনে কয়েকদিন আগে ভারতে গেছে বাংলাদেশ দল। এদিকে আগামী মাসে পুরুষ ফুটবল দলের জন্য আরও একটি স্পন্সর পাচ্ছে বাফুফে, নিশ্চিত করেছেন সহসভাপতি ফাহাদ করিম। হোস্ট কান্ট্রিতে এগুলি হবে, এরা কিন্তু প্রফেশনাল টিমরা জানে, তারা ওভাবে প্রিপেয়ার হয়ে যায়। সো আমার মনে হয় উই ক্যান অলওয়েজ হোপ ফর বেস্ট। আমরা সবসময় আশা করি যে আরও একটু বেটার হতে পারতো কিংবা হওয়া উচিত, বাট যেটা হচ্ছে সেটাকে মাথায় রেখে সেভাবে প্রিপারেশন নিয়ে আমার টিম গিয়েছে। সো আমি বিশ্বাস করি এখানে হতাশ হওয়ার কিছু নেই, বরঞ্চ আমরা সবাই দোয়া প্রার্থী। আমরা আশা করি ফুটবল গোলের খেলা কী হবে জানেন রেজাল্ট, বাট আমরা যেটা ভালো খেলতে পারি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছেলেদের মেন্স টিমে আপনি জানেন যে মেইন পার্টনারটা স্পন্সর লক হয়ে গিয়েছে। আমরা এখন কথাবার্তা বলছি একটা কো স্পন্সর আনার জন্য, সে আলাপটা চলছে, চলমান, এবং আমি আশা করি ঈদের পরপরই আমরা এটা একটা অ্যানাউন্সমেন্ট যেতে পারবো। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ বদলে গেল টি-20 ফরম্যাটে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান ও জুলাই মাসে বাংলাদেশ হতে যাওয়া 2টি সিরিজের 8টি ম্যাচ হবে টি-20 সংস্করণে। ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে 5 ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা, কিন্তু 2 বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা হবে 5টি টি-20 ম্যাচের। এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানে খেলার কথা ছিল 3 ওয়ানডে সিরিজ, সেটাও হবে টি-20 ফরম্যাটে। মিরপুরের এই 3 ম্যাচ হবে 20, 22 ও 24 জুলাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে 44 রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে হায়দ্রাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ব্যক্তিগত 24 রানে অভিষেক বিদায় নিলেও তাণ্ডব অব্যাহত রাখে হেড ও 3-এ নামা ঈশান কিষান। হেডের 50 ও ঈশানের ঝোড়ো সেঞ্চুরিতে 6 উইকেট হারিয়ে 286 রানের পাহাড় সম সংগ্রহ পায় স্বাগতিকরা। ইংলিশ তারকা পেসার জফরা আর্চার 4 ওভারে 76 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। জবাব দিতে নেমে 50 রানে 3 উইকেটে হারায় রাজস্থান। সঞ্জু স্যামসন ও ধ্রুব জুয়েলের জোড়া অর্ধশতকের পর শেষ দিকে ঝড় তুলেন শিমরন হেটমায়ার ও শিবাম দুবে। শেষ পর্যন্ত 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 242 রানে থামে রয়্যালসের ইনিংস। আইপিএলে মাঠে নামলেই ক্রিকেটাররা পাবেন 7.5 লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,59,000 টাকা। একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে 14টি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। প্লে অফ খেলে ফাইনালে গেলে ম্যাচ খেলার সুযোগ পাবে 17টি। লিগ পর্বের 14 ম্যাচে সুযোগ পাওয়া সব ক্রিকেটার পাবেন 1,05,00,000 রুপি। ফাইনাল পর্যন্ত সব ম্যাচ খেললে হবে 1,27,00,000 রুপি। এই টাকাগুলো ক্রিকেটাররা পাবেন তাদের মূল বেতনের বাইরে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফির জন্য বরাদ্দ রেখেছে 12,60,00,000 রুপি। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই অর্থ নিলামের বাজেটের বাইরে। অতিরিক্ত প্রণোদনা হিসেবে প্রতি ম্যাচে ম্যাচ ফি পাবেন মাঠে নামা 12 ক্রিকেটার।
শেষ করছি। এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।